তখনই অয়ন এসে চেয়ারে বসতে বসতে বলল, আন্টি, আয়াস নাকি খাবে না, বলেছে আমরা যেন খেয়ে নিই। আমি অনেক বলেছি কিন্তু ও নিজের কথাতেই অটল, তাই আমি বাধ্য হয়ে চলে আসলাম। কি বলো, আয়াস খাবে না বলেছে? এত বড় একটা রাত, ছেলেটা না খেয়ে থাকবে কি করে? আচ্ছা, তোমরা সবাই খেয়ে নাও, আমি আয়াসের জন্য খাবার নিয়ে যাচ্ছি। আনিশা বেগমের কথা শুনে রুকসানা বেগম বলে উঠলেন, আনিশা, আমি তুমি আসলে একসাথে খাবো। আচ্ছা ভাবি। এটা বলে আনিশা বেগম খাবার নিয়ে আয়েশের রুমে চলে গেলেন। আয়াস। আয়েশ চোখের উপর হাত রেখে শুয়েছিল। হঠাৎ ছোট মার কণ্ঠ পেয়ে চোখ খুলে তাকালো। ছোট মা, তুমি? হ্যাঁ, আমি আমার ছেলেটা খাবে না বলে রুমে বসে আছে, আর আমি না এসে থাকতে পারি? ওঠ, খাবার খাবি। আমি তো অয়নকে বলেইছি আমি খাবো না। ও বলেনি তোমাদের? খাবি না বললেই হলো। ওঠ, আমি খাইয়ে দেব। খাবার তো কোনো দোষ করেনি, খাবারের সাথে রাগ করছিস কেন? আয় বাবা, ওঠ। আমি খাবারের সাথে রাগ করছি না, আমার এমনি ক্ষুধা নেই, তাই খেতে ইচ্ছে করছে না। তুমি এগুলো নিয়ে যাও। আয়াস, এবার কিন্তু তুই আমার কথা শুনছিস না, মার খাবি বলে দিচ্ছি। ওঠ তাড়াতাড়ি। প্লিজ ছোট মা, তুমি জোর করো না, আমার সত্যিই খেতে ইচ্ছে করছে না। তুই কি উঠবি নাকি মার খাবি, কোনটা? আরেকবার উঠ বলতে হলে কিন্তু সত্যি সত্যি মার দিব। ছোট মা, তুমি শুধু শুধু রাগ করছো। আমি সত্যি বলছি আমার ক্ষুধা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি খাবো, তবে এখন না। তুমি খাবারগুলো রেখে চলে যাও, আমি ক্ষুধা লাগলে তখন খেয়ে নেব। কিন্তু যদি আমি চলে গেলে না খাস? ছোট মা প্লিজ, আমার এইটুকু কথা রাখো। আচ্ছা ঠিক আছে, আমি রেখে যাচ্ছি, খেয়ে নিবি কিন্তু। যদি সকালে দেখি যে তুই খাসনি, তাহলে কিন্তু খবর আছে। আয়েশ কিছু বলল না, শুধু মুচকি হাসলো। আনিশা বেগম নিচে আসতেই রুকসানা বেগম আগ্রহ ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, আনিশা, খেয়েছে আয়াস? আনিশা বেগম রুকসানা বেগমের পাশে এসে বসতে বসতে করুণ স্বরে বললেন, না ভাবি, আপাতত খাইনি, অনেক বললাম, কিন্তু ওর নাকি ক্ষুধা নেই। অনেক জোরাজুরি করার পর রাজি হয়েছে, বলেছে আমি যেন রেখে চলে আসি, পরে ক্ষুধা লাগলে ও নিজে খেয়ে নিবে, তাই রেখে চলে এসেছি। তোর কি মনে হয়েছে খাবে? খাবে বলেই তো মনে হলো, এখন বাকিটা ভালো জানে। এসো আমরা খেয়ে নিই। অল্প সময়ের মধ্যে সবার খাওয়াও শেষ হয়ে গেছে, কারণ আয়েশের অনুপস্থিতিতে সবার খাওয়ার ইচ্ছাটাই যেন মরে গেছে। রেহান মাহমুদ নিজেও অল্প করে খেয়ে উঠে গিয়েছেন। ঈশাও কোনো রকম অল্প করে খেয়ে উঠে গিয়েছে। নিজের রুমে যাওয়ার পথে হঠাৎ ঈশা কিছু একটা ভেবে মায়ের দিকে তাকালো। আনিশা বেগম তখন ডাইনিং পরিষ্কার করছিল। আনিশা বেগমকে কাজে ব্যস্ত দেখে ঈশা তাড়াহুড়ো করে আয়েশের রুমে ঢুকে গেল। ভাইয়া। আয়েশ চোখের উপর হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়েছিল তখনও। হঠাৎ ঈশার কণ্ঠ পেয়ে চোখের উপর থেকে হাতটা সরিয়ে চোখ মেলে তাকালো। কিরে, কিছু বলবি? ঈশা এক নজর সেন্টার টেবিলের উপর তাকিয়ে দেখলো খাবারগুলো এখনো ঢেকে রাখাই আছে, তার মানে আয়েশ খাবার খায়নি। ঈশা আবারও চোখ সরিয়ে আয়েশের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, না খেয়ে শুয়ে আছো কেন? খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আয়েশ তাচ্ছিল হাসলো, তাচ্ছিল হেসে বলল, কুকুরকে কখনো প্লেটে করে খাবার খেতে দেখেছিস? আমি তো কুকুর, তাই প্লেটে করে খেতে ইচ্ছে করেনি। আবার আসলে ভাইয়া। রুমে যা। ভাইয়া বলছিলাম যে। বললাম তো রুমে যা, মাথাটা গরম আছে, কখন কি বলে দেই ঠিক নেই। উল্টাপাল্টা কিছু বলে দিলে আবার বাবাকে গিয়ে বিচার দিবি, তখন আবারও একটা সিন ক্রিয়েট হবে। তার চেয়ে ভালো তুই রুমে যা, আর আমাকে একা থাকতে দে। খাবারটা তো অন্তত। আমার খাওয়া নিয়ে তোকে টেনশন করতে হবে না, তুই নিশ্চিন্তে রুমে যা। ভাইয়া আয়েশ এবার হাত দুটো জোর করে অনুনয়ের স্বরে বলল, প্লিজ দয়া করে আমার রুম থেকে যা, প্লিজ। ঈশা বুঝতে পারছে আয়েশ ওর সাথে কথা বলতে ইচ্ছুক নয়, আর যদি এর থেকে বেশি কিছু বলতে চায় তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই আর কোনো উপায় না পেয়ে ঈশা শেষমেশ রুম থেকে চলে গেল। আয়েশ উঠে খাবারগুলো নিয়ে বেলকনি দিয়ে নিচে ফেলে দিয়ে প্লেটটা ওয়াশরুম থেকে ভালো করে ধুয়ে আবারও আগের জায়গায় রেখে দিল, যাতে কেউ ও খায়নি সেটা বুঝতে না পারে। বিশেষ করে ছোট মা যখন দেখতে পাবে ওর জন্য আনা খাবারগুলো যেভাবে এনেছিল সেভাবেই রেখে দিয়েছে, তাহলে অনেক কষ্ট পাবে। আর মায়ের কথা তো বলার বাইরে, যদি জানতে পারো সারা রাত না খেয়েছিল তাহলে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যাবে। তাই আয়েশ সব দিক ভেবেই এমনটা করছে। রাত 11টা কি 12টা, সবাই যখন নিজ নিজ রুমে ঘুমিয়ে কাতর, তখন অয়ন চুপিসারে প্রবেশ করলো আয়েশের রুমে। আয়েশ চোখ বন্ধ করে শুয়েছিল, তাই অয়নের আশাটাও টের পায়নি। অয়ন ধীর পায়ে হেঁটে আয়েশের বিছানার পাশে গিয়ে লাইটের সুইচটা চাপতেই রুমের লাইটটা জ্বলে উঠলো। হঠাৎ চোখের উপর লাইটের আলো পড়তে আয়েশ চোখ দুটো মেলে তাকালো। অয়নকে এত রাতের রুমে দেখে অবাক কণ্ঠে বলল, অয়ন, তুই এত রাতে এখানে? কথাটা বলে আয়েশ শোয়া থেকে উঠে বসলো আর মুচকি হেসে আয়েশের পাশে এসে বসলো। তারপর বলল, আমার আশাটা কি স্বাভাবিক নয়?
ভনিতা না করে সোজাসুজি বল কেন এসেছিস। এসব কি হচ্ছে? কোন সব? না বোঝার ভান করিস না। যদি তুই সন্ধ্যার বিষয়টা নিয়ে বলে থাকিস তাহলে বলবো আমার কিচ্ছু বলার নেই, তুই আসতে পারিস। আমি পুরোটা শোনার আগে কোথাও যাচ্ছি না। কি শুনবি? হ্যাঁ, বলেছি না আমার কিছু বলার নেই। যা আমার রুম থেকে যা, মাথা গরম আছে, কিছু একটা বলে দিতে পারি, তাই বলছি আমার রুম থেকে চলে যা। তোর আমাকে ঈশা মনে হয় যে তোর রাগ দেখে ভয় পালাবো আমি? যতক্ষণ সত্যিটা বলবি না ততক্ষণ তোর রুম থেকে যাব না। আমি আন্টির কাছ থেকে সব শুনেছি। এখন তুই বল, কাল সারা রাত ধরে সেবা করলি, আর আজ কি এমন হয়ে গেছে যে তুই ঈশাকে মারলি, আবার মোবাইলও ভেঙে ফেললি? কি হয়েছে বলতো? আয়াস বরাবরই অয়নের কাছ থেকে কিছু লুকাতে পারে না, এখনো পারল না। কিছু সময় চুপ থেকে বলতে শুরু করলো। সন্ধ্যায় আমি অফিস থেকে ফিরে ল্যাপটপে কাজ করছিলাম। কাজের মাঝখানে হঠাৎ আমার মোবাইলের মেসেজ টোনটা বেজে ওঠে। কে না কে মেসেজ দিয়েছে ভেবে ফোনটা হাতে নিলাম। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই দেখি মেসেজ নয় বরং শাওন আমাকে 2টা পিক পাঠিয়েছে। আমি কৌতূহলবশত হোয়াটসঅ্যাপ ওপেন করে পিক দুটো দেখতে ঢুকলাম। সাথে সাথে পিক দুটো দেখে আমার এতটা রাগ হয়েছিল যে বিশ্বাস কর, এতটা রাগ আমার এর আগে কখনো হয়নি। পিক দুটোতে কি ছিল জানিস? কি ছিল? রিয়ানকে তো চিনিসই। তো ঈশার সাথে ওর অ্যাফেয়ার চলছে। কি? এত অবাক হচ্ছিস কেন? এখানে অবাক হওয়ার মতো কি আছে? তুই কি পাগল হয়েছিস? ঈশা রিয়ানের সাথে সম্পর্ক করবে? আমি অ্যাটলিস্ট সেটা মানতে পারছি না। আচ্ছা, ঈশা কি তোকে বলেছে সেটা? সেটা বলার বাকি রেখেছে? কারো সাথে একটা মানুষ স্বাচ্ছন্দ্যে দিনে 2-3 বার চ্যাটিং করে, এমনকি ওকে নাম্বারও দিয়ে দিয়েছে। না জানি দিনে কতবার ফোনে কথা বলে। আমি শাওনের পাঠানো স্ক্রিনশট দেখে অতটা রেগে যেতাম না যদি না আমি ঈশার A to Z মেসেজগুলো দেখতাম। আমি শাওনের পাঠানো স্ক্রিনশটগুলো দেখে ঈশা আর রিয়ানের শুরু থেকে আজ পর্যন্ত ওদের মধ্যকার সবগুলো কনভারসেশন দেখি। মেসেজগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ঈশা রিয়ানের সাথে কথা বলতে পছন্দ করে। এখন তুই বল, ওদের মধ্যে অ্যাফেয়ার না থাকলে কি কেউ কারো সাথে এভাবে রাত দিন কথা বলে, চ্যাটিং করে? আমার তো মনে হয় না। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোকে শাওন ছবিগুলো দিয়েছে সেটা বুঝলাম, কারণ রিয়ানের সাথে ওর বন্ধুত্ব ছিল, আর রিসেন্টলি সেটা শত্রুতে পরিণত হওয়ার পর গোপন তথ্যটা ফাঁস করেছে শাওন। বাট তুই ওদের A to Z মেসেজগুলো দেখলি কি করে? আমাকে কি তোর বোকা মনে হয়? এইসব ফেসবুক ইউজ করবে আর আমার কাছে ওর ফেসবুকের পাসওয়ার্ড থাকবে না? এটা কি কখনো হয়? আমি যেদিন জানতে পেরেছি ও ফেসবুক ইউজ করে সেদিনই আমি ওর অজান্তে ওর ফেসবুকের পাসওয়ার্ডটা নিয়ে নিই আর আমার মোবাইলে লগ ইন করে রাখি, যাতে ঈশাকে অবজার্ভ করতে পারি। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম। বাট কড়া সিকিউরিটির পরেও এই দুর্ঘটনাটা ঘটল কি করে? মাঝখানে কয়েক মাস অতিরিক্ত ব্যস্ততার কারণে চেক করতে পারিনি, তার মধ্যেই হয়ে গেছে। তুই জানিস রিয়ানের সাথে ও সম্পর্কে জড়িয়েছে? সেটা জানতে পারে ওকে শাসন করতে গেলে বলে নাকি আমার দোষ, আমি নাকি ওকে এনাফ টাইম দিই না, তাই অন্য ছেলের সাথে কথা বলে। আমি তারপরও ওকে কিচ্ছু বলিনি, চেয়েছিলাম একটাবার সুযোগ দিব। কিন্তু ও কি বলেছে জানিস? আমি যদি আমার পজিশন ছেড়ে দিয়ে রিয়ানকে পজিশন করিয়ে দেই তাহলে ও রিয়ানের সাথে সম্পর্কটা রাখবে না, নয়তো ও রিয়ানের সাথে সম্পর্কটা চালিয়ে যাবে। বিশ্বাস কর, আমার পজিশন ছাড়তে বলাতে ও কোনো রাগ হয়নি। রাগ হয়েছে কেন জানিস? আমাদের বিয়েটা নাকি ও মানে না, আর মানবেও না। কথাটা শোনার পর আর নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি। রাগের বসে একটা চড় দিয়ে ফেলেছি, আর মোবাইলটাও আছাড় দিয়ে ভেঙে ফেলেছি। কিন্তু একটা চড় যে আমার উপর 4 গুণ হয়ে পড়বে আমি কল্পনাও করিনি অয়ন, বিশ্বাস কর। আমি এর আগে অনেকবার ঈশাকে মেরেছি, আর ওর কত শত শখের জিনিস যে আমি ভেঙেছি বা নষ্ট করেছি তার কোনো হিসেব নেই। কিন্তু কই ঈশা তো আগে এমন রিয়াক্ট করেনি, কই তখন তো বাবাকে বিচার দেয়নি। তাহলে আজ কেন? তুই এর পরেও বলবি ঈশা সম্পর্কে জড়াইনি? তুই জানিস আমাদের বিয়েটা হয়ে যাওয়ার পর, আই মিন রেজিস্ট্রিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরও আমাকে ভাইয়া ডেকেছে বলে আর তুই করে বলেছিল বলে আমি ওকে অনেক জোরে কামড় দিয়ে দিয়েছিলাম। রাগের বসে কামড়টা বেশ জোরেই পড়েছিল, যার দরুন ঘাড়ে কামড় দেওয়া অংশটাতে দাঁত বসে রক্ত জমাট বেঁধে যায়। আঘাতটা দেখে আমি নিজেই আটকে উঠেছিলাম, সেই সাথে ভয়ও পেয়েছিলাম এই ভেবে যে ও বাবাকে বলে দেয় কিনা বিষয়টা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ও এমন আঘাত পাওয়া সত্ত্বেও ব্যাপারটি কাউকে জানতে দেয়নি। যেই মেয়ে 1 সপ্তাহ ধরে একটা কামড়ের আঘাত সহ্য করে ফেলেছে, কাউকে বুঝতে দেয়নি, সেই কিনা আজ আমার একটা চর সহ্য করতে পারিনি। সোজা বাবার কাছে গিয়ে বিচার দিল। বুঝতে পারছিস কিছু? এখন তাহলে কি হবে? আই মিন, তুই তো বলেছিলি যে ঈশা যদি বলে যে ও বিয়েটা মানতে চায় না তাহলে তোদের বিয়েটার থাকবে না, তার মানে এখন নিশ্চয়ই বিয়েটার নেই। রেজিস্ট্রি পেপার অনুযায়ী তো নেই।
তাহলে এখন কি করবি ভেবেছিস? আয়াস কখনো কিছু ভাবে না, উল্টো ভাবায়। যার ভাবার সেই ভাববে, আমি কেন কিছু ভাববো? কেউ যদি আমাকে ছাড়া ভালো থাকে তাহলে থাকুক, আমার কোনো প্রবলেম নেই। আয়াস, এই কথা তুই বলছিস? বলছি। পরের দিন রুকসানা বেগম আর আনিশা বেগম কিচেনে সকালের নাস্তা রেডি করছিলেন, আর ঈশা এবং অয়ন সোফায় বসে বসে মোবাইল টিপছে নিজেদের মতো করে, কারণ এখনো সবাই আসেনি। তাই ওরা দুজনেই ডাইনিং এ না বসে সোফায় বসে টাইম পাস করছে, বলা চলে অন্যদের আসার জন্য অপেক্ষা করছে। তখনই আর সিঁড়ি দিয়ে নামতে নামতে তাড়াহুড়ো কণ্ঠে বলতে লাগলো, মা, ছোট মা, নাস্তা দাও, খুব ক্ষুধা লেগেছে। বলতে বলতে আয়েশ ডাইনিং এ এসে বসে পড়ল। রুকসানা বেগম আর আনিশা বেগম দুজনে আয়েশের গলার স্বর শুনে বেশ খুশি হলেন, কারণ আয়েশের কণ্ঠ শুনে মনে হচ্ছে আয়েশ কালকের বিষয়টা নিয়ে এখন আর আপসেট না। তাই দুই যাই আয়েশের মুখখানা দেখার জন্য আয়েশের দিকে তাকালেন। ওনাদের ধারণাই ঠিক, আয়েশকে বেশ ফুরফুরে দেখাচ্ছে। আয়েশকে ভাবে হাসি খুশি দেখে দুজনেই খুশি হলেন অনেক। রুকসানা বেগম হেসে বললেন, আনিশা, যাও আয়াসকে খাবারটা দিয়ে আসো। ভাবি, আমার মনে হয় তোমার যাওয়া উচিত। আরে কিছু হবে না, তুমি যাও, আমি তো এমনিতেই এইগুলো নিয়ে আসছি। ভাবি, একদম না, সবগুলো প্লেট তুমি একা নিতে পারবে না। আমি আয়াসের গুলো দিয়ে এসে দুজন নিয়ে যাব, একা নেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আনিশা বেগম আয়েশের খাবারগুলো নিয়ে কিচেন থেকে বেরিয়ে ডাইনিং এসে আয়েশের সামনে খাবারগুলো রেখে দুষ্টু হেসে পড়লেন।